সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের প্রতিবেদক কাজী পাপ্পু। পাপ্পু, স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাব। আমরা দেখে নিব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথমেই আমি পড়ছি প্রথম আলো। তারা শিরোনাম করেছে, নতুন দলের শীর্ষ 6টি পদ নিয়ে সমঝোতা, 7 কোটি বই এখনও ছাপা হয়নি, প্রাথমিক ও মাধ্যমিক। শহীদদের ফুল আর শ্রদ্ধায় স্মরণ করল জাতি, মহান শহীদ দিবস। রাজধানীতে চাপাতি আতঙ্ক, নেপথ্যে কিশোর গ্যাং। রাজধানীতে অপরাধমূলক কর্মকাণ্ড জড়িতদের 40%ই কিশোর। সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ। 21 সব অবিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র। এরকম শিরোনাম করেছিল ইত্তেফাক। রয়েছে সমকাল, বেসরকারিতে বাণিজ্য, সরকারিতে নৈরাজ্য, আইসিইউ সেবা। নেতৃত্ব নিয়ে বিরোধ কমলেও মেটেনি, দল হবে একটি। গবেষণা ও অনুবাদে অনেকটাই পিছিয়ে ভাষা চর্চা। বাংলাদেশ প্রতিদিন, অপ্রতিরোধ্য অপরাধ, চলন্ত বাসে ডাকাতি, মোহাম্মদপুরে বন্দুকযুদ্ধ, ডেভিল হান্ট। বিনম্র শ্রদ্ধায় স্মরণ ভাষা শহীদদের। 21 ফেব্রুয়ারি এক অবিনাশী প্রেরণা, প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলার এত অবনতি কেন, ভুক্তভোগী সাধারণ মানুষের প্রশ্ন। কাজ পাচ্ছে বিপু সিন্ডিকেট, আরইবির 800 কোটি টাকার দরপত্র। যুগান্তরের শিরোনাম পড়লাম। রয়েছে বণিক বার্তা, বৈশ্বিকভাবে সফল হলেও বাংলাদেশে চরম ব্যর্থতায় সমবায় মডেল। অপরাধ দমনে পুলিশের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে। দ্য ডেইলি স্টার, অ্যাম্বিশাস রেভিনিউ টার্গেট ইন দ্য ওয়ার্কস। পেনিলেস স্কেয়ার্ড ফর লাইফ আফটার পেরিলাস প্যাসেস। কাজী পাপ্পু, আমরা শিরোনাম দেখে নিলাম আজকের পত্রিকার। একটি বিষয়ে শিরোনাম কয়েকটি পত্রিকায় করেছে, আমি যদি ধরে ধরে বলি, যেমন ইত্তেফাক বলেছে যে রাজধানীতে চাপাতি আতঙ্ক, তারপরে হচ্ছে প্রথম আলো বলেছে অপ্রতিরোধ্য অপরাধ, চলন্ত বাসে ডাকাতি। এরকম আইনশৃঙ্খলাতে অবনতি কেন করেছে যুগান্তর। আমরা এবং বাস্তবতাও কিন্তু আপনি তাই দেখে থাকবেন। আমরা প্রায়ই দেখছি যে প্রকাশ্যে দিবালোকে রাতে এরকম আইনশৃঙ্খলা, মানে রাস্তায় চাপাতি দিয়ে কোপাচ্ছে, তারপরে বাসে ডাকাতি হচ্ছে, ছিনতাইয়ের কবলে পড়ছে মানুষ। এটা কিন্তু গত এক যুগ ধরেই এই কিশোর গ্যাং খুব মারাত্মকভাবে ধারণ করেছিল। তাদের আমি যদি বলি যে মিরপুরে, আপনার উত্তরা এবং মোহাম্মদপুর, এই 3টা জায়গায় ওরা বেশি আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু 5ই আগস্ট একটা সরকার পতনের পর এই হামলাটা তাদের আরও বেড়ে গেছে এবং তারা কিন্তু এখন প্রকাশ্যে দিবালোকে আপনি দেখবেন যে 5ই আগস্ট বেশ কয়েকটা ভিডিও ক্লিপস বের হয়েছে। মোহাম্মদপুরে চাপাতে নিয়ে উচ্ছ্বাস করছে। আমি দেখেছি একটা ছাদে একটা ছেলেকে জবাই করে হত্যা করে তাকে পাশে ফালিয়ে রাখছে। গত কয়েকদিন আগে মোহাম্মদপুরে উত্তরাতে একটা সাধারণ ঘটনা নিয়ে গাড়ি থেকে বের হয়ে একটা দম্পতিকে কোপানোর চেষ্টা করেছে, আমরা দেখেছি। মানে গতকাল তার আগের দিন আমি দেখলাম যে আপনার মগবাজারে ফ্লাইওভারের পাশে দিনে দুপুরে গাড়ি যাচ্ছে, রিক্সা থামিয়ে 3জন লোক বাইক থেকে নেমে মানে চাপাতি দিয়ে আটকে তার সকল কিছু নিয়ে যাচ্ছে। আসলে 5ই আগস্টের পর পুলিশের দিকে যদি একটু তাকাই, তাহলে তারা নতুন করে শুরু করার চেষ্টা করছে, কারণ তাদেরকে রেনোভেশনের কাজ করছে এবং বেশ কয়েকজন পুলিশকে ট্রান্সফার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা কিন্তু আপনি জানেন যে জুলাই আগস্ট গণহত্যার মামলার কারণে তারা গ্রেফতার হয়েছে, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তো যার কারণে পুলিশ নতুনভাবে সাজানোর কারণে এই অপরাধ চক্রটা কিন্তু আরও ব্যাপক হয়ে উঠছে। এবং যেহেতু আপনার এই কারণেই কিন্তু এই কিশোর গ্যাংকে দমানো যাচ্ছে না। অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। আসলে অপারেশন ডেভিল হান্টটা চালু করার পরও দেখেন যে প্রচুর পরিমাণে কিশোর গ্যাং কিন্তু ফিল্ডেই রয়েছে। আপনি ডেভিল হান্টে গিয়ে যদি ম্যাক্সিমাম দেখেন যে হয়তোবা রাজনৈতিক যারা ছিলেন তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আপনাকে এখন চিন্তা করতে হবে সাধারণ মানুষ যে অস্থিরতায় রয়েছে, দিনে দুপুরে আপনি বের হতে পারছেন না। আপনি মোহাম্মদপুরের মতো এলাকায় দিনের বেলা যেতে মানুষ ভয় পায়। আপনি একটা পাঠাও বাইককে যদি বলেন যে ভাই আমি মোহাম্মদপুর যাব, তারা আতঙ্কের চেষ্টা করে, না ভাই আমি যাব না। ইভেন এরকমও শোনা যাচ্ছে যে মোহাম্মদপুরে অর্ধেক দামে ফ্ল্যাট বিক্রি করে অনেকে চলে যাচ্ছে।
কারণ আতঙ্কটা ভয় কাজ করছে। আপনি সন্ধ্যার সময় তো ওইখানে কেউ বেরোতে চাচ্ছে না, কে যাবে না যাবে, একটা ভয় কাজ করে। তো আপনি অপারেশন ডেভিল হান্ট যেহেতু চালু করছেন, আপনার উচিত এই কিশোর গ্যাংগুলোকে বের করতে। গত কয়েকদিন আগে মোহাম্মদপুরে একটা গোলাগুলিতে 2 জন মারা গিয়েছে, গ্রেপ্তার হচ্ছে, কিন্তু কোথায় গ্রেপ্তার হচ্ছে সেই জিনিসটা আপনি কিশোর গ্যাংকে সেভাবে গ্রেপ্তার করতে পারছেন? আমরা দেখি যে অনেক সময় এরকম একটি ঘটনা যখন ঘটে যাওয়ার পরে হয়তো তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছে বা গ্রেফতার করছেও, কিন্তু আপনি যেটি বলছিলেন যথার্থই বলছিলেন যে এই ধরনের অপরাধ যারা করছে তাদেরকে চিহ্নিত করে কারা করতে পারে, কারা এটার নেপথ্যে আছে। কিশোর গ্যাং আপনি বারবার বলছিলেন যে মোহাম্মদপুর, মিরপুর উত্তর, আমরা তাই দেখেছি। বিশেষ করে মোহাম্মদপুরের বিষয়টি অনেক আগে থেকেই এই ধরনের বিষয়গুলো উঠে আসছে, পত্রপত্রিকায় খবরে আমরা দেখি। যেটি বলছিলেন যে মানুষ সেখানে খুব আতঙ্কে রয়েছে, ঘটনা কিন্তু সত্য। এই বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে যারা আছেন তারা আরো বেশি সতর্ক হওয়া উচিত। কারণ আসলে আমি বললাম তো, এরা কিন্তু একটা রাজনৈতিক ছায়াতলেই থাকে। আপনি যখন গত 16 বছর আওয়ামী লীগ সরকার ছিল, এই কিশোরগঞ্জ কিন্তু নেতৃত্ব অনেকেই আওয়ামী লীগের ছায়াতলে ছিল, আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের ছায়াতলে ছিল। তো 5ই আগস্টের পর কার ছায়াতলে চলে গেছে? আপনাকে ওদেরকে বের করতে হবে যে কাদের নেতৃত্বে তারা এত ব্যাপারা হয়ে উঠছে। নিশ্চয়ই তো তাদের কেউ উপর থেকে লিড দিচ্ছে, পুলিশ থেকে তাদেরকে সেভ করার জন্য কোনো ব্যবস্থা রেখেছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বের করতে হবে, এবং বের করে মূল যে কালপ্রিট তাকে কিন্তু আপনাকে আইনের আওতায় আনতে হবে। আমরা সেটি প্রত্যাশা করি এরকম হোক। কাজী পাপু, আমি একেবারে শিরোনাম পড়িনি, উল্টো দিকে ছিল প্রথম আলোর একটি পত্রিকার শিরোনাম, ওই জায়গায় একটু যেতে চাই। আমার কাছে মনে হলো যে শেষ 4-এর বিশ্বাস আছে এখন, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, মানে খেলা প্রসঙ্গে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, এ বিষয়ে যদি কিছু বলতেন আর কি। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির যাওয়ার আগে বাংলাদেশ যে প্রত্যাশাটা নিয়ে গিয়েছিল, আমরা ভেবেছিলাম যে ভালো একটা শুরু করবে, কিন্তু ভারতের সাথে যে ম্যাচটা হলো সেখানে এভাবে মুখ থুবড়ে পড়বে আমি বিশ্বাস করিনি। কারণ দুবাইয়ের উইকেটে ভালো করার কথা ছিল। আপনি দেখেন, যদি ওপেনার একটা টিমের যদি স্টার্টটা ভালো না হয়, আপনি ওপেনিংয়ে নামলো সৌম্য সরকার 0, তানজিদ তামিম 25, আপনার মুশফিক 0, শান্ত পারফরমেন্স করেনি, তাওহিদ হৃদয় যদি ওই দিন সেঞ্চুরিটা না করতো, কিংবা জাকের আলী অনেক যদি ওই 68 রানের ইনিংসটা না খেলতো, তাহলে বাংলাদেশের অবস্থানটা কোথায় থাকতো? আমার কাছে মনে হচ্ছে যে ভারতের সাথে সেটা 100 রানও হতো না। আবার জাকের আলী অনেক 68 করেছে, কিন্তু তার একটা ক্যাচও ড্রপ করেছিল স্লিপে। তো এই জায়গাটায় আপনি যখন একটা বড় ইভেন্টে যাবেন, আপনার প্রিপারেশনটা কি আছে? আপনি এতগুলো ম্যাচ খেলেন। আপনি অন্যান্য কান্ট্রির যদি দিকে তাকাই, তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে তারা ওয়ানডে ম্যাচ খেলেছে, পাকিস্তান ট্রাইনেশন সিরিজ খেলেছে, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলেছে, ইংল্যান্ড খেলেছে ভারতের সাথে, প্রত্যেকটা টিম কিন্তু ম্যাচ খেলেছে। আর আমরা বিপিএল খেলে গিয়েছি, আমরা ম্যাচের ভিতরেই ছিলাম, কিন্তু আমাদের মেন্টাল সেট আপটা কিন্তু ওই বিপিএল T20 ম্যাচেতেই আমরা ক্রিকেট খেলতে যাচ্ছিলাম, কিন্তু ওয়ানডেতে এসেছি। এখানে আপনার গ্যাপগুলো কোথায়? আপনাকে এখন মনে করতে হবে আপনার পরের 2টা ম্যাচ রাওয়ালপিন্ডির উইকেটটা হলো তক্তা উইকেট, মানে পাকিস্তানের ম্যাক্সিমাম উইকেটটাই তক্তা উইকেট, আমরা যেটা বলি ব্যাটিং প্যারাডাইস। ওইখানে ব্যাটসম্যানরা প্রচুর রান পাবে। রাওয়ালপিন্ডিতে আপনার 2টা খেলা, একটা নিউজিল্যান্ডের সাথে, একটা স্বাগতিক পাকিস্তানের সাথে। আপনাকে যদি ম্যাচ জিততে হয়, আপনাকে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে হবে। কারণ আপনি যদি প্রথমে টস জিতে ফিল্ডিংয়ে চলে যান, বা আপনি যদি প্রথমে যে দল ব্যাটিং করবে সেই দল যদি একটা সুযোগে 300 350 রান রাওয়ালপিন্ডিতে করা কোনো ব্যাপার না, যেহেতু ব্যাটিং প্যারাডাইস। তো সেখানে যদি আপনি 300 রান করতে পারেন, 350 রান করে ফেলেন, সেটা চেস করার মতো ক্যাপাবল আপনার টিমে আছে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। জি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি এক কথায় বলতেন যে বাংলাদেশ ভালো করবে কোন জায়গাটিতে কাজ করলে মনে করেন? বাংলাদেশকে 3টা ডিপার্টমেন্টই ভালো করতে হবে, ব্যাটিংও করতে হবে, বোলিং করতে হবে, ফিল্ডিং। আপনি ভারতের ম্যাচে আমরা বেশ কয়েকটা ক্যাচ ড্রপ করেছি, এবং স্পেশালি আমার মনে হচ্ছে যে নাহিদ রানাকে খেলানো উচিত। ওই যে বোলিংয়ে, পেস অ্যাটাকিংয়ে একজনকে ড্রপ করে, সেটা মুস্তাফিজকে করতে পারেন, আপনি তানজিম সাকিবকে করতে পারেন, বাট নাহিদ রানাকে একাদশে রাখা হবে। আর আশা করছি যে মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি একটু ইনজুরিতে ছিলেন, তিনি হয়তো বা নেক্সট ম্যাচে খেলবেন। তো যদি রিয়াদ ব্যাক করে, একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, এই 3জন আমার মনে হয় যে এই 2টা প্লেয়ারকে আপনি একাদশে রাখা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।